নমস্কার। নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের পক্ষ থেকে আজকে আমাদের শুক্রবারের সাহিত্য আড্ডায় আমাদের প্রিয় কবি ভবানীপ্রসাদ মজুমদারকে শ্রদ্ধায় স্মরণে আমরা শ্রদ্ধা জানাবো এবং আজকে যারা ভবানীদাকে ভালোবাসেন সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন। আরও অনেকেই আসবেন। আমাদের সঙ্গে আমরা পাব কবি জিয়াদ আলী, ডক্টর সুবর্ণ কুমার দাস অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা পেয়েছি আরণ্যক বসুকে, শৈলেন্দ্র হালদারকে আমরা পেয়েছি, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং সম্পাদক। আরও আমরা যারা আড্ডাধারী আমরা সবাই আছি এখানে। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে কিছু কিছু বলবেন, কথা বলবেন ভবানীদা সম্পর্কে। যাদের কবিতা আছে বা ছড়া আছে, অর্থাৎ ছড়ায় শ্রদ্ধা নিবেদন করতে চান, তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এই পর্বের সঞ্চালনা করবেন আমাদের কবি স্বপন পাল, সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক। তাকে আমি অনুরোধ করছি এই অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। ধন্যবাদ। 7ই ফেব্রুয়ারি আমি প্রথম খবরটা পাই আমাদের সর্বভারতীয় সম্পাদকের কাছে। তিনি প্রয়াত হয়েছেন। প্রয়াত হওয়ার মতো বয়স ছিল না, বয়স হয়নি খুব একটা। কেউ বলছে 73 বছর, কিন্তু ওনার এ অনুযায়ী 71 বছর বয়সে প্রয়াত হয়েছেন। এবং এমন একটা দিনে যিনি বাংলা ভাষাকে তার একটা লেখার প্রধান উপজীব্য করেছিলেন এবং বাংলা ভাষাকে তার প্রসারে এবং বাংলা ভাষাকে যে তার যে ব্যবহারের ক্ষেত্রে যে মানুষের যে অধোগতি, তার বিরুদ্ধে তিনি, এবং সেসব মিথ হয়ে আছে তার একটা লেখা, বাংলাটা ঠিক আসে না। তাছাড়াও আমরা দেখেছি উনি হাস্যরসের ক্ষেত্রেও সামাজিক যে অসঙ্গতি সেগুলো তুলে ধরেছে এবং আপনারা এগুলো সব জানেন। যে ভাষা দিবসের কদিন পরেই ভাষা দিবস, এর মধ্যে আমরা ভবানী দিদিকে হারালাম এবং এটা বাংলা শিশু কিশোর সাহিত্যের অপরিণীয় ক্ষতি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আজকে আমরা এই শুক্রবারের আড্ডাটাই ঠিক করেছিলাম আমাদের সর্বভারতীয় সম্পাদকের সাথে কথা বলেই যে আজকের আড্ডাটা তার স্মরণেই আমাদের নিবেদিত হবে। তা আমরা শুরু করছি। প্রথমেই আমরা তার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করব। প্রথমেই মাল্যদান করার জন্য আমি বলবো আমাদের সর্বভারতীয় সম্পাদক উপস্থিত আছেন, তিনি মাল্যদান করুন। সর্বভারতীয় সম্পাদক আনসারুল হক। এবার আমি মাল্যদান করতে বলবো রাজ্য কমিটির অন্যতম সদস্য, সভাপতি যেহেতু আমাদের আসতে পারেন না, জ্যোতির্ময় সর্দার আজকে সবার সভাপতিত্ব করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাহিত্যিক আরণ্যক বসু, সুসাহিত্যিক শৈলেন্দ্র হালদার, তিনি এসেছেন, তাকে আমি মাল্যদানের জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কবি স্বপন পালকে অনুরোধ করছি কবি ভবানীপ্রসাদ মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। সর্বভারতীয় সম্পাদককে ভবানীদের সম্পর্কে প্রথমেই আলোকপাত করার জন্য আমি বলব। বলা মানে আমরা সাগরের মধ্যে বা খড়ের গাদায় সূচ খোঁজার মতো অবস্থা। তিনি যে পরিমাণ দিয়ে গেছেন আমাদেরকে, বিশেষ করে ছড়া সাহিত্য, তার হাত থেকে যে ছড়া বেরিয়েছে সেগুলো পরিসংখ্যা কেউ সঠিক বলতে পারবেন না। কারণ অনেকেই বলেন প্রায় 20,000-এর বেশি ছড়া লিখেছেন এবং তার প্রতিদিনই তিনি লিখে গেছেন। এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাংলার যে কাগজগুলো আছে প্রতি কাগজে তিনি লিখেছেন। আমাদের থেকে আরও ভালো জানবেন, একজন এসছেন কবি শৈলেন্দ্র হালদার, তার বন্ধু এবং গোড়া থেকেই তার সঙ্গে মিলেমিশে ছিল। এবং শৈলেন্দ্র হালদার সম্পর্কে তবু একটু বলতে হয় যে তার রেয়ার কালেকশন থাকে। তার বাড়িতে ভবানীদা গিয়েছেন,
তার বাড়িতে গল্পগাল হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এরকম বিভিন্ন আছে। ও যখন বলবে উনি বলবেন। তবু আমি যেটুকু বলবো, যেহেতু আমরা যে সময়টা ছিলেন তার মানে কি বলবো, তার কাজের প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলাম। আমাদের সংগঠনের তিনি একসময় সভাপতি ছিলেন, অর্থাৎ প্রাক্তন সভাপতি স্বপন পাল একটু আগেই বললেন। বিভিন্ন কাজে কর্মে তিনি এত শান্ত ধীর স্থিরভাবে যে কাজগুলো করে দিতেন, সেগুলো মানে আনপ্যারালাল বলা যায়। এবং আমাদের সংগঠনের যখন যেখানে আমরা ডেকেছি তিনি চলে গেছেন। তার কবিতা, তার ছড়া তিনি যেভাবে সারা বাংলা জুড়ে পঠিত হতো বা বিশেষ করে বাচ্চাদের বড়দের মুখে আবৃত্তি করতো তারা, সেগুলো আমরা শুনতে পেতাম। আমি আমার ব্যক্তিগত জীবনে যখন আমি ডায়মন্ডহাওয়ারের বাড়িতে যাচ্ছি, একটা অনুষ্ঠান হচ্ছিল, দেখছি ভবানী প্রসাদ মজুমদারের ছড়া সেখানে পঠিত হচ্ছে। আবার ওই একই দিনে আমি যখন ফিরছি বারুইপুরে, একই জায়গায়, বারুইপুর খুব সম্ভবত ওই বাজারে, তখন দেখছি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা পাঠ হচ্ছে। এবং উনি স্কুলে গিয়েছেন, আমার মিসেস যে স্কুলের টিচার ছিলেন, সেই স্কুলে অনুষ্ঠান হচ্ছে, সেখানে ভবানী প্রসাদ মজুমদারকে ইনভাইট করেছিলেন, গিয়েছেন। তা আমি যখন বললাম বাড়িতে ভবানী প্রসাদ মজুমদার মারা গেছেন, প্রয়াত হয়েছেন, উনি খানিকটা দুঃখ পেলেন যে আমাদের এখানে এসেছিলেন। কি সুন্দর একটা মানে তার ব্যবহার, তার কথাবার্তা, এবং ঘন্টার পর ঘন্টা তিনি মুখস্থ বলতে পারতেন। এবং সব থেকে আরেকটি কথা, বাংলাদেশ থেকে তার মানে আমন্ত্রণ এসছে যে উনি মোটে বাংলাদেশে যাননি। আমার উপরে দায়িত্ব পড়েছিল যে তার পাসবুকটা কি বলে পাসপোর্ট করে দিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু উনি খুব একটা তখন রাজি হননি, যে না, মানে ওনার যে ক্রেজটা আছে বাংলাদেশে, সে গেলে মানে আমরা এখানে যেটা ভাবছি যে ভবানীদা এত জনপ্রিয় এখানে, তার থেকেও হয়তো বেশি জনপ্রিয় বাংলাদেশে। কারণ তার ছড়া, তার কবিতা সেখানে এমনভাবে বা আলোচিত হয় যেটা চিন্তা করা যায় না। তিনি একদিকে সামাজিক দায়বদ্ধতা, সংকীর্ণতার ঊর্ধ্বে কীভাবে ওঠা যায় সেগুলো নিয়ে লিখেছেন। আবার বিশেষ করে তার সবথেকে জনপ্রিয়তা মজার ছড়ায়। অনেকে মানে এই স্মরণ সভায় আমি বিশেষ করে বলতে পারি, অনেকে তার নামে নিন্দেমন্দ করেছেন যে তিনি কি লিখেছেন। অধিক প্রসব করার ফলে দেখা যাচ্ছে তার সন্তানরা খুব রুগ্ন দুর্বল হয়েছে। কিন্তু ব্যাপারটা তা নয়। অধিক লিখতে গেলে আমি 10টা লিখলাম, 4টে যদি ভালো হয় সেটাই ভালো। একেবারে আমি 4টে বাছাই লিখবো, 4টে বেঁচে থাকবে বা 4টে সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে, সেটা কিন্তু কথা নয়। তিনি লিখেছেন প্রচুর, তার ভালো লেখা বেরিয়েছে প্রচুর। তিনি যেমন তার প্রথম বই আমাদের মজার ছড়াতে যে ছড়াগুলো এসছিল, সেই ছড়াগুলো মানুষ পড়ে তার ওইখান থেকে তিনি ভবানী প্রসাদ মজুমদার নামেই বিখ্যাত হয়ে গেলেন। ওই একটি বই থেকে ওখান থেকে হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে তিনি শীর্ষে উঠেছেন। তা সেই সব বই অনেকেই পড়ে না। অনেকে বলছে এই ছড়ার মধ্যে কোনো কিছু নেই, বাজারি জোকসগুলো নিয়ে দিয়েছে। কিন্তু বাচ্চাদের কাছে শুধু আমরা নীতি কথা বলবো, বাচ্চাদের কাছে মজা দেব না, সেটা হয় না। এই মজা দিতে গিয়ে ভবানী প্রসাদ মজুমদার এত সুন্দর কাজ করেছেন। নাই বা তো এরকম রবীন্দ্রনাথও লিখেছেন, সবগুলো লিখেছেন। তার মধ্যে হয়তো প্রচ্ছন্ন ইঙ্গিত আছে, কোনো কিছু সমাজ ভাবনার ইঙ্গিত আছে, বা অন্য বাচ্চাদের ভালো লাগার বা কীভাবে এগিয়ে যাবে তারও ইঙ্গিত আছে। তো সেই জন্য আমরা সব ছড়া পড়লে দেখতে পাবো ভবানী প্রসাদের অনেক ছড়া মজা। তার কোনো হয়তো গ্রামার নেই, কিন্তু ননসেন্স রাইম আছে। অর্থাৎ সুকুমার রায়ের পরে দেখা যাচ্ছে যদি কেউ ননসেন্স রাইমস সেইভাবে ছোটদেরকে দিয়ে যায়, তাহলে তিনি ভবানী প্রসাদ মজুমদার। কারণ তার ছড়ায় আমরা সুকুমারী রস দেখতে পাই। সেই জন্যে তাকে আমরা শ্রদ্ধা জানাই। তার দু একটা উদাহরণ আমি দেব। যেমন মজার ছড়া তিনি কিভাবে করেছেন, যেমন দেখুন, আপনারা অনেকেই শুনেছেন ছাগলের কাণ্ড বলে যে ছড়াটা তিনি মজার ছড়ায় বইয়েছিল। হ্যাঁ, ছাগলেতে কিনা খায় কিনা বলে পাগলে, গতবার শীতকালে আমাদের ছাগলে ভুল করে ফুল ভেবে এক গোলা উলকে গপ করে গিলে ফেলে মরে পেট চুলকে। তারপরে ঘটল কি বলে দিই সাচ্চা, এবছর মাঘ মাসে হলো তার বাচ্চা। বাচ্চার রূপ দেখে হাসি প্রাণ খুলে রে, গায়ে তার সোয়েটার বোনা সেই উলে রে। হয়তো ব্যাপারটা বিজ্ঞান ভিত্তিক নয়, কিন্তু বিজ্ঞান ভিত্তিক না হলেও এখানে মজা আছে। বাচ্চারা সেই মজা যদি গ্রহণ করে তাহলে সেটাই তাদের প্রাপ্তি হবে। আর একটা ছড়া বলবো, তার মজার ছড়া। দিল্লি থেকে বিল্লি এলেন দুধের মতো সাদা, কলকাতার এক কালো বেড়াল বললে তাকে দাদা, আসুন বসুন কেমন আছেন, বাড়ির খবর ভালো? সাদা বিড়াল বললে তোমার রংটা কেন কালো? কালো বিড়াল বললে শুনুন রাখুন আগে বেডিং,
আমি যখন জন্মেছিলাম চলছিল লোডশেডিং। মানে এইভাবে মজার জিনিস তিনি অনেক লিখে গেছেন। বা আর একটা মজার একটু ছড়া পড়ি আমি। ঐতিহাসিক জলসা, হয়তো কোনো মানে নেই, কোনো অর্থ নেই এর পেছনে, কিন্তু মজা আছে বাচ্চাদের দেওয়ার জন্য, বড়দের দেওয়ার জন্য। ঐতিহাসিক জলসা, 3 দিন 3 রাত গালে ঠেসে পান, গান জোর গেয়েছিল চেঙ্গিস খান। তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন, তবলাতে কে ছিলেন? আলাউদ্দিন। টং টাং টুং টাং টুং টাং টাং, পিয়ানো বাজিয়েছিল হিউয়েন সাং। সারেগামা পাধানিসা হারমোনিয়াম, মমতাজ বেগমের ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 করতালো খোল। জলসাতে ছিল আরও মজার জিনিস, সব নাকি লিখে গেছে মেগাস্থিনিস। এইবারে তার সামাজিক দায়বদ্ধতা যে ছিল, আমরা হয়তো বলছি সামাজিক দায়বদ্ধতা নিয়ে তিনি অনেক ভেবেছেন, লিখেছেন। তার উদাহরণস্বরূপ আমরা 2-1 লাইন বলতে পারি। জাতপাত আর ধর্ম নিয়ে মিছেই মানুষ মত্ত, যাই ভুলে যাই সবার সেরা বিষয় মনুষ্যত্ব। আমাদের হাত নেই, জাত নেই, ভাত নেই, মেঝে নেই, ছাত নেই, দিন নেই, রাত নেই, সব পথ বিলকুল বন্ধ, ভগবান আপনি কি অন্ধ। এইবারে আর একটা হচ্ছে, ক্যালকাটা টু কায়রো প্যারিস, মস্কো সিকিম সিডনি, কার দেহে কার বইছে রক্ত, কার দেহে কার কিডনি। আই ব্যাংকে চোখ আছে, ব্লাড ব্যাংকে রক্ত, কোনটা যে কার জাত ধর্ম বের করা বেশ শক্ত। অর্থাৎ এই যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে তার লেখা, এগুলো তিনি অনেক দিয়ে গেছেন। আমরা যারা পড়ি বা যারা আমরা পড়াশোনা করি সবাই জানি তিনি উভয় শ্রেণীর জন্য লিখে গেছেন। ভালো ভালো কবিতা লিখে গেছেন, মজার লিখে গেছেন, সেরকম সামাজিক দায়বদ্ধতায় তিনি ভাবিত হয়ে তিনি অনেক কিছু লিখেছেন। তাই তাকে আমরা আজকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং আরেকটি কথা, যেটা তার মানে আমরা যেটা শুনেছি, যেটা ওই মজার ছড়া যখন বের হয় তখন নাকি ওই বইটা মানে 10,000 কপি নাকি বিক্রি হয়েছিল, শোনা আর কি, ঠিক অথেন্টিসিটি আমার কাছে নেই। 10,000 কপি নাকি বইটা বিক্রি হয়েছিল। আর দ্বিতীয়ত যে তিনি যে পুরস্কার পেয়েছেন, বহু পুরস্কার পেয়েছে, অভিজ্ঞান পুরস্কার পেয়েছেন। অভিজ্ঞান বলতে আমাদের ওই শ্রীরামপুরের যে ডাক্তার অসিত দত্ত ছিলেন, তার ছেলে অভিজ্ঞান নরেন্দ্রপুরে পড়তেন, উনি জলে ডুবে মারা গিয়েছিল বাচ্চা, তার নামে কিছু টাকা রেখেছিল বাংলা একাডেমিতে। সেই বাংলা একাডেমি কর্তৃপক্ষ সেই টাকা থেকে বা সুদ থেকে প্রতি বছর শিশু সাহিত্যিককে পুরস্কার দেয়, সেখানে ইনিও পেয়েছিলেন। আর সব থেকে আনন্দের বিষয় যেটা তার পুরস্কার প্রাপ্তির, 1887 সুকুমার রায়ের জন্ম। সুকুমার রায়ের জন্ম শতবর্ষে 1987 সালে রবীন্দ্র সদনে সুকুমার রায়ের পদক তিনি পেয়েছিলেন এবং সত্যজিৎ রায় নিজে তার গলায় পরিয়ে দিয়েছিলেন। এটা সব থেকে তার বড় প্রাপ্তি তার হাত থেকে। এইভাবে তিনি আমাদের মধ্যে বেঁচে ছিলেন, বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন। তাকে আমি আমার পক্ষ থেকে এবং আপনাদের সবার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করি। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন কবি আরণ্যক বসু। ভবানীদার বহু বহু কবিতাই করেছি, আর স্মৃতি থেকে করার ব্যাপার থাকতো। আপনারা সেগুলো কিংবদন্তির মতো হয়ে গেছে, নতুন করে বলার কিছু নেই এগুলো। আর ভবানীদার তো আমার এখানে আজকে আমি এই অনুষ্ঠানটা আমি জানতে পেরেই ছুটে এসেছি এই কারণে, যেহেতু এটা আমার প্রাণের প্রিয় একটা সংগঠন। এবং আজকে ভবানীদা মাত্র কয়েকদিন আগে না ফেরার দেশে চলে গেছেন, কিন্তু আজকে এই সংগঠন এটা এত সুন্দর একটা ব্যাপার হলো যে আমরা সম্মিলিত স্মরণের মধ্যে এলাম, ভবানীদাকে মনে রাখবার জন্য শপথ নিলাম বা নিচ্ছি বা নেব। এটা আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়েছে। এই যে আপনারা রয়েছেন, ভবানীদা যেখানেই থাকুন না কেন, আমি বিজ্ঞানে বিশ্বাসী, অন্যভাবে নয়, কিন্তু ভবানীদা আমরা তো বিশ্বাস করি যে না ফেরার দেশে যারা চলে যান তারা একটু পরেই যে শীত শেষের আকাশে তারা উঠবে, সেখানে কোথাও ভবানীদা আছেন, সুন্দর করে আছেন। তিনি দেখবেন তার ছড়া পড়া হচ্ছে এবং তার সম্পর্কে অনেক অলিখিত কথা উঠে আসছে স্মৃতিচারণের মধ্যে দিয়ে। খুব সুন্দর এই পরিবেশ, যে পরিবেশে শোক নয় শ্রদ্ধা জ্ঞাপন হয়ে ওঠে সর্বজনীন।
ভবানীদার সঙ্গে ওতপ্রোতভাবে বহুদিন লেখালেখির জগতে আছে, তাই লেখালেখির জগৎ, বলার জগৎ। আমার মনে পড়ে আমি ভবানীদার সঙ্গে একটি বড় কম্পিটিশনে একসাথে জাজমেন্টে বসেছিলাম, সম্ভবত নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে একবার। ভবানীদার সাথে যে প্রতি মাসে দেখা হতো এরকম তো নয়, একটু অন্তর্মুখী মানুষ উনি, আমরা সবাই জানি সেটা। কিন্তু ভবানীদার প্রতি যে বিশ্বাস, যে ভবানীদা কিছু লিখলে সেটা একেবারে দুর্দান্ত ভাবে পড়ার মতো, বলার মতো, মানুষ মুখিয়ে থাকে কিছু বলার। আমাদের হাত থেকে যা বেরোয়, আমরা যারা নিয়মিত লিখি, ছোটদের জন্য লিখি, বড়দের জন্য লিখি, এখানে আমি ছোটদের জন্য লেখার কথাই উল্লেখ করব, যেহেতু ভবানীদা বেশিরভাগ লেখাই লিখেছেন ছোটদের জন্য। কি বিপুল! আনসারদা বললেন, আমিও শুনেছি এটা, যে 20,000। আপনি ভাবুন, আপনারা ভাবুন তো সংখ্যাটা একবার। তাই পিতার মতন, আমার চাইতে তো 5-6 বছরের বড়, কিন্তু আমার কাছে পিতার মতোই ছিলেন। যখন বলতাম তখনও, বলার সময়ও লিখতাম, তারপরে যখন পুরোপুরি লেখার জগতে ডুবে গেলাম তখনও, এবং ভবিষ্যতে আর কয়েক বছর যে বাঁচবো তখনও তিনি তাই থাকবেন। এইখানে সে বেঁচে আছে, এইখানে সে বেঁচে। নিশান বিষান ঢাল তলোয়ার ঢেউয়ের মাথায় নেচে। কে ডেকেছে? মরণ? উস্কো খুস্কো কয়েকটা ফুল, ফিবৎসর স্মরণ, বজ্রমানিক ভালোবাসা বড় ব্যথায় কেনা, আবালো বৃদ্ধ অগ্নি কুসুম প্রত্যেকে থাকছে না। কে হেরেছে? মরণ। কাব্যে গানে আসা যাওয়া, সম্মিলিত স্মরণ। এই সম্মিলিত স্মরণের শপথ আজকে এই সারস্বত সমাজের এই পরিমণ্ডলীর মধ্যে এসে নিজেকেই যেন খুঁজে পেলাম। ভবানীদার হাজার হাজার লেখার মধ্যে আমরা সবাই আছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সর্বভারতীয় সম্পাদক, বলেছেন যার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি কথায়, কবিতায়, স্মৃতিচারণে এই স্মরণ সভাকে আলোকিত করার জন্য বলছি। কবি শৈলেন্দ্র হালদার। ভবানীদাকে প্রণাম, আর আমার সামনে যেসব গুণীজনরা আছে তাদেরকেও আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি দু একটা কথা বলছি। ভবানীদার সঙ্গে আমার প্রায় 40 বছরের সম্পর্ক, মানে 1984-85 সাল থেকে। তখন একটা পত্রিকা বার করতাম। তার পরবর্তীকালে আমি রায়মঙ্গল বলে সত্যজিৎ রায়ের সঙ্গে একটা কাজ করেছিলাম আর কি। সেই রায়মঙ্গল করতে গিয়ে নানা রকম লোকের কাছে যেতে হয়েছে আর কি। তখন ভবানীদাকে খুব হেল্প করেছিলেন, এবং ভবানীদাকে কেন্দ্র করে মানে আমাদের সাহিত্যের একটা দারুণ আড্ডা হতো নিউজ স্ক্রিপ্টে। সেখানে ধীরেন্দ্রলাল ধর, ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য, মানে শিশির মজুমদার, এমনকি পরবর্তীকালে যে পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, সুদেব, দেবাশিস বসু, এবং অনেকেই, মানে তখন পুরো ভবানীদাকে কেন্দ্র করে ওই আড্ডাটা জমতো প্রত্যেক শুক্রবার। তারপরে অপূর্ব দত্ত, দীপ মুখোপাধ্যায়, এবং এটা ছিল সামনাসামনি আড্ডা। আর একটা আড্ডা হতো, সেটা হচ্ছে ওভারল্যান্ডের। ওই দাদা বলছিলেন ওভারল্যান্ডের, উনি একটা সবুজপুর ছদ্মনামে একটা পাতা করতেন। ওভারল্যান্ডের সার্কুলেশন বেড়ে গেছিল এবং নানা রকম প্রতিযোগিতা করতেন। সেখানে হাজার হাজার লেখা জমা পড়তো আর কি। ভবানীদা যে পাতাটা করতেন, মানে ওভারল্যান্ড তখন রমরমা শুধু ভবানীদার জন্য আর কি। এবং সেই অর্থে প্রচুর নতুন নতুন লেখা, গ্রামে গঞ্জে নতুন লেখকদের উনি তুলেছিলেন। ভবানীদার দুটো গুণ, একটা হলো যে কারোর মধ্যে যদি একটু সম্ভাবনা দেখতেন যে একটা দূরে লিখতে পারে, তাকে আর সঙ্গে জুড়ে 4 লাইন করে কি করে তাকে লাইনে আনা যায়, তার লেখা ছাপা যায়, তাকে সুযোগ দেওয়া যায় বিভিন্ন পত্র দিয়ে, সেটা উনি করতেন, যেটা আমাদের অনেকের মধ্যেই থাকে না। এটা হচ্ছে ভবানীদার সবচেয়ে বড় গুণ, মানে বড় মনের পরিচয়, যে সবার একটু পাশে থাকে, একটু কারেকশন করে, একটু ইয়ে করে সেই ছেলেটা বা মেয়েটা যেন লিখতে পারে বা তাকে লেখার জগতে আনা। আর একটা ব্যাপারে উনি দেখতেন, উনি কারো এতটাই কম কথা বলতেন, উনি কারো নিন্দে করতেন না। হ্যাঁ, কোনো লোকের নামে এই বলে না পিছনে যেটা করে পরনিন্দা পরে, যে এইটা উনি কখনোই করতেন না। কিন্তু আমি একটু খুব ছোটবেলা থেকেই মানে বহু জায়গায় ঘুরতাম, ওখানে সংকলন করতাম তখন অনেক, সত্যজিৎ রায়কে নিয়ে, মাদার টেরেসাকে নিয়ে, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে, নানা রকম তখন সংকলনের কাজ করতাম আর কি। যার ফলে মানে সত্যজিৎ রায় থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় প্রত্যেকের বাড়িতেই যেতে হতো আর কি। আর আমাদের লেখকদের তো সবাই আর কি, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি, নীরেন্দা, মানে কাউকেই ছাড়তাম না আর কি।
মানে আমার এরকমই জোর ছিল, আপনার আমার জন্য লিখে দিতে হবে, নাহলে বই বেরোবে না, আপনি না দিলে হবে না। মানে এরকম সুভাষ মুখোপাধ্যায় গিয়ে দিয়ে লিখিয়েছি জোর করে, মানে নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে দিয়ে লিখিয়েছি, আমাকে লিখে দিতে হবে। মানে একটা জুলুম আর কি, আমি এটা করছি, ধরুন সত্যজিৎ রায়কে নিয়ে কাজ করছি, আপনাকে না হলে হবে না। এবং সেই করতে করতে বহু লোকের কাছে যেতে হতো। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে অনেক বিখ্যাত লেখক আমাদের দেশে, এখন নামগুলো করতে হয় না, তারা অনেকে দেখতাম ভবানীদার নামে অনেক কিছু বলছে আর কি। মানে এটা হচ্ছে আমি একটু বুঝতাম তো, যদিও ছোট ছিলাম, এটা হচ্ছে পেশাগত জেলাসি। ভবানীদার এত জনপ্রিয়তা, এত তার পাঠকপ্রিয়তা, সেটা অনেকের মনে আর কি খুব একটা ভালো লাগতো না আর কি। কিন্তু ভবানীদা কিন্তু নীরব, তাকে নিয়ে কে কি ভাবছে, কে কি বলছে, কিন্তু একটু মিচমিচ করে একটু হাসলো, ও আচ্ছা এই, হ্যাঁ এরকম। এটা একটা বড় গুণ। আর সবার ডাকে সাড়া দিয়ে যেতেন, মানে মানে কাউকে কখনো ফেরাতেন না আর কি। আমার সেই গ্রামের বাড়িতে চলে গেছেন, যে পবিত্র সরকারও গেছেন, অপূর্বদা গেছেন, দীপ গেছেন, শৈলেন ঘোষ গেছেন। শৈলেন ঘোষ আমাদের কেষ্টপুরেই থাকতেন। এবং ভবানীদার এই যে আমরাও যখন লেখালেখি একটু সামান্য একটু 2-4 লাইন লিখি, সেটা আমার দেখা ভবানীদার হচ্ছে জীবনের প্রথম সাহিত্যিক আর কি, মানে কবি আর কি। যেমন এতটাই ছোট ছিলাম যে মাধ্যমিকে পড়ি, 10-এ পড়ি, বয়স কম, মানে আমার দেখা যায় জ্যান্ত সাহিত্যিক কিন্তু দেখা যেত না যে তাদের লেখা পড়েছি আর কি, তাদের সামনে আমি দেখব। এবং এতটাই আপন করে নিয়েছিলেন, আলাপের কিছুদিন পরে উনি একটা চিঠি পাঠালেন আর কি, ভবানীদা, এই আর কি। খুবই খারাপ, এইরকম একটা মানে অনুষ্ঠানে যে কিছু বলতে হবে এটা কখনো স্বপ্নেও ভাবিনি। মানে আমার থেকেও 10-15 বছরের বড়, কিন্তু সম্পর্কটা কিছুটা পিতা পুত্রের মতো আর কি, মানে বাবার মতোই শ্রদ্ধা করতাম। কিন্তু এইভাবে যে হারাবো এটা তো ভাবিনি, কেউ চায় না যে নিজের কাছের লোক হারাক। তবে ভবানী আমরা স্মরণ করি বা না করি, ভবানীদার যা অপুরন্ত যা সাহিত্য ভাণ্ডার যা দিয়ে গেছেন উনি নিজেই আজীবন বেঁচে থাকবে। যদি সুকুমার রায় বেঁচে থাকে, যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকে, যদি অন্নদাশঙ্কর রায় বেঁচে থাকে, তো ভবানীদাও বেঁচে থাকবেন। আমরা যত বাঙালি সমাজ, বাঙালি যারা পাঠক আর কি, মানে এরা সুকুমার রায় বেঁচে থাকলে ভবানীপ্রসাদ মজুমদার বেঁচে থাকবেন। মানে এক কথা হলো যে আমরা যারা বাঙালি, ওনার সেই অফুরন্ত সাহিত্যের ভাণ্ডার আমরা কোনোদিনই ভুলতে পারবো না আর কি। গ্রামে গঞ্জে, মানে একদম দার্জিলিং থেকে সুন্দরবন, আপনি যে কোনো জায়গায়, যে কোনো অনুষ্ঠান, যে কোনো জায়গায়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই যান না কেন, এই আনসারদা যেটা বলছিল আর কি, যে ঘরে ঘরে ভবানীদার কবিতাই বাচ্চাদের শেখানো হয়, তারা যত্ন করে শেখে, মাস্টারমশাই দিদিমণিরা শেখান, বাচ্চারাও খুব মজা করে আর কি। এগুলো ব্যাপার। আবার ভবানীদাকে আবার প্রণাম জানাচ্ছি। আর কি বলবো, খুবই খারাপ লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে দাঁড়াতে হবে, এসে কোনোদিন ভাবিনি আর কি। আজকে ভবানীদার স্মরণ সভায় এসেছি। ভবানীদাকে আমি চিনেছিলাম আমাদের আসলে নবসাহিত্য কমলের একটা সাহিত্য প্রকাশ অনুষ্ঠানে, জীবনানন্দ ওনাকে, তখন তিনি বেশ অসুস্থ ছিলেন, তবু তিনি এসেছিলেন। তারপর আরেকবার আমরা মালদায় করেছিলাম, ওনার যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার জন্য যেতে পারেনি। এটুকু বুঝেছিলাম যে আমাদের যখন এসেছিল জীবনানন্দ, তখনই তার শরীর দেখে আমার বা কমলদা কারোই খুব ভালো লাগেনি। আর আমার চেয়ে বয়সে অনেক ছোট ভবানীপ্রসাদ মজুমদার। যাই হোক, তিনি চলে গেছেন, মানুষকে যেতে হবে। আজ উনি গেছেন, কাল আরেকজন যাবেন, পরশু আরেকজন যাবেন, আমরা সবাই যাওয়ার পথেই থাকবো, থাকতে কেউ আসেনি এখন। আর ভবানীদা যে লিখে গেছেন সেগুলো কিন্তু যাবে না কোনোদিন। সারা মানে বাংলা ভাষা যতদিন থাকবে, বাঙালিরা যতদিন থাকবে, ভবানীদার ওই সমস্ত ছড়া লেখা মানুষের মুখে মুখে ফিরবে। এখন বলবেন কবি গৌতম মণ্ডল। ভবানীপ্রসাদ মজুমদার কত মানুষের মনে ছিল, আমি ফেসবুক খুলতে পেয়েছি, প্রত্যেকটা সাহিত্যের গ্রুপ এপার বাংলা ওপার বাংলা জুড়ে সকলের শ্রদ্ধা জানিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি মানুষের হৃদয়ে জুড়ে আছে। কিছু কিছু লেখা তার পড়েছি, কারণ আমি নিজে একটা বর্ণপরিচয় বলে একটা স্কুল করেছিলাম, সেখানে ছাত্রদের পড়াতে হতো। তার থেকে বুঝেছি তিনি যেমন রসিকতাও করেছেন, তার কবিতার মধ্যেও, ছড়ার মধ্যে সামাজিক দায়বদ্ধতা পালন করছে, যেটা ক্ষেত্রে আমরা অনেকেই অপারগ। আমি ভবানীপ্রসাদ মজুমদার মহাশয়কে প্রণাম জানিয়ে এবং সবাইকে শ্রদ্ধা জানিয়ে দু এক কথা বলি। এই বইটা কিনে পড়ার পরে এত ভালো লেগেছিল, বিভিন্ন কবি সম্মেলনে এসে শুধু ভাবতাম যে একজন জীবিত কবি আছেন, কিন্তু কোনো সাহিত্য সম্মেলনে দেখতে পাচ্ছি না, দেখার খুব চেষ্টা করতাম। তারপর একদিন ফেসবুকে দেখলাম সঞ্জীব
গায়েন উনি ছবি ছেড়েছিলেন ওনার বাড়িতে গিয়ে। তখনও আমার বলেছিলাম যে আমার ঠিকানাটা দাও, যে ওনার সাথে একটু দেখা করব। তা ওনার লেখার মধ্যে একটা জিনিস মনে হয়েছে যে আমরা যা ছড়া লিখি বা কবিতা লিখি যেন একটা অনুকরণ মনে হয়, কিন্তু উনি সেটা থেকে বেরিয়ে মানে ওই যে ছোটোবেলায় আমরা যে জোকস পড়তাম, হাসির মাধ্যমে কিছু লিখলে তার একটা নতুনত্ব আসে, যেটা কারোর মতো হয়ে ওঠে না, কিন্তু ছন্দমাত্রা সব একই থাকে, অথচ একটা নতুনত্ব আসে। নমস্কার, ভবানী প্রসাদ মজুমদারকে আমি জেঠু বলতাম। আমার দুটো ছোট্ট স্মৃতি না আমার জীবনে একটা সৌভাগ্য আমি মনে করি। আমরা একবার বসিরহাট গিয়েছিলাম, রাসবিহারী কাকু তখন বেঁচে ছিলেন, রাসবিহারী দত্ত, ভবানী জেঠুর সাথে আমরা গাড়ি করে যাচ্ছিলাম একসাথে বসিরহাটের অনুষ্ঠানে। তিনি যে কত বড় বড় মনের মানুষ আর কত ভালো মানুষ, আমি একটা জিনিস উপলব্ধি করি যে যারা সত্যিকারের কবি হয়, যারা সত্যিকারের ছড়াকার হয়, তারা সত্যিকারের মানুষ, এটা আমি বিশ্বাস করি। ভবানী প্রসাদ সেরকমই একজন মানুষ। তার দুটো লাইন আমার মনে আছে, গাড়িতে বলছিলাম, আসল নকল চিনতে শিখুন, হৃদয় দুয়ার বন্ধকার, গাইছে কারা খুশির গানার, চাইছে কারা অন্ধকার। আসল নকল চিনতে শিখুন, শত্রুকে আর বন্ধুকে, মুখের হাসি বুকের বাসি, কারছে কারা বন্ধুকে। ভবানীদার সঙ্গে তার যথেষ্ট পরিচয় বা নিবিড় একটা যোগাযোগ ছিল। তার কাছ থেকে 2-4 কথা শুনবো এবং কিছু কবিতা শুনবো। প্রথমেই প্রণাম জানাই কবি ভবানী প্রসাদ মজুমদারকে, যাকে আমি কাকু বলতাম, ভবানী কাকু। কারণ আপনারা জানেন আমার বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী, ভবানী প্রসাদ মজুমদার, এদের লেখালেখির শুরু প্রায় একই সময়, বাবা একটু আগে। কিন্তু হাওড়ায় একটি পত্রিকা ছিল বলবো না, এখনো বেরোয়, সেটি আপনারা জানেন, অভিনব অগ্রণী। সেই পত্রিকা গোষ্ঠীর সঙ্গে এরা ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। দিলীপ কুমার বাগ সেই পত্রিকার সম্পাদক, এখনো বেরোয়। 80 নম্বর বৈষ্ণবপাড়া লেনে প্রত্যেক বুধবার সেখানে সাহিত্য সভা হতো এবং সেখানে ভবানী প্রসাদ মজুমদার বাবা এদের নিয়মিত যাতায়াত ছিল। তখন আমার বয়স 6 কি 7, হাফ প্যান্ট। হাওড়ার অক্ষয় শিক্ষায়তন স্কুলে অভিনব অগ্রণী পত্রিকার একটি অনুষ্ঠান হয়েছিল। বাবার হাত ধরে সেই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তার আগে কিছু ছড়া আমি পড়েছি, মূলত অভিনব অগ্রণীর পাতায়। বাবা আলাপ করালেন, ইনি ভবানী কাকু, ইনি তোমার ভবানী কাকু। সেই প্রথম অনুষ্ঠান যেখানে আমি নিজের ছড়া, স্বরচিত ছড়া পাঠ করেছিলাম, এবং সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ভবানী প্রসাদ মজুমদার। প্রায় 40 বছরের বেশি সম্পর্ক। এবং এখানে আমরা যারা আছি, আমার মনে হয় সব থেকে তার বাড়ির কাছাকাছি থাকতাম আমি। একটা সময় নিয়মিত, মানে প্রায় রোজই যেতাম। সেটা হয়তো কমে এসেছিল বিভিন্ন কারণে, বিশেষ করে করোনার পিরিয়ডের পরে। তবে আমার সঙ্গে প্রায় শেষ দিন পর্যন্ত যোগাযোগ ছিল, কাকিমার সঙ্গে বিশেষত খোঁজ খবর নেওয়া, যাওয়া। সব সময় যে বাড়ির ভেতরে যেতাম তা নয়, কারণ আপনারা জানেন উনি অসুস্থ ছিলেন। বাইরের পরিবেশ থেকে গিয়ে সোজা ওর কাছে যাওয়া, কিন্তু তবু যখন জানতে পারতেন যে অংশমান এসেছে, এই ডাকো, ওকে ডাকো, গিয়ে কথা হতো। শৈলেন্দ্রদা খ্যাতির বিড়ম্বনার কথা বললেন। একটি ঘটনার কথা আমার মনে পড়ছে, সম্ভবত 2000 কি 2001 সাল, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শিশু সাহিত্য উৎসব হয়েছিল। তখন বাংলা একাডেমি থেকে এটি হতো, শিশু কিশোর একাডেমি তখনও শুরু হয়নি। আমরা যারা হাওড়া জেলার থেকে আমন্ত্রণ পেয়েছিলাম 5-6 জন, আমার বাবা, দিলীপ কুমার বাগ, পঞ্চানন রায়চৌধুরী, তিনিও আর নেই, ভবানী প্রসাদ মজুমদার, আমরা ঠিক করেছিলাম যে আমরা সবাই একটা ছবি তুলব নন্দন 4 যে হলটা, তার ঠিক সামনে দাঁড়িয়ে। ফটোগ্রাফার রেডি, ভবানী কাকু জানেন উনি আসবেন। বাংলা একাডেমির যে মুখটা, গেটটা থেকে ওইটুকু আসতে ওর সময় লেগেছিল আধ ঘন্টা। কারণ ঝাঁকে ঝাঁকে মানুষ তাকে ঘিরে ধরছেন, কেউ বই দিচ্ছেন, কেউ পত্রিকা দিচ্ছেন, কেউ কথা বলছেন। তো
তো দিলীপ কুমার বাগ ঠিক এই কথাটাই বলেছিলেন। শৈলেন্দ্র দা যেটা বললেন যে খ্যাতির বিড়ম্বনা, এত মানুষের ভালোবাসা তিনি পেয়েছিলেন। হ্যাঁ, তিনি প্রচুর ছড়া লিখেছেন, তিনি তো ছড়াই লিখেছেন। অনেকেই গল্প লেখেন, উপন্যাস লেখেন, প্রবন্ধ লেখেন, তার সঙ্গে ছড়া লেখেন, কিন্তু ভবানীপ্রসাদ মজুমদার তো অন্য কিছু লিখতে চাননি। যদিও তার গদ্য কবিতার বই একটি প্রকাশিত হয়েছিল, আপনারা, হ্যাঁ, সেই বইটা আমিই প্রকাশ করেছিলাম, এবং দু একটা গল্প লিখেছিলেন ছোটদের জন্য, সেগুলো ঠিক আছে, কিন্তু একজন মানুষ সারা জীবন মূলত ছোটদের কথা ভেবে গেলেন, ছোটদের জন্য ছড়া লিখে গেলেন। কিছু মানুষ বিভিন্ন রকম মন্তব্য করতেন, অনেকেই বলতেন যে ভবানীর বাড়ির কুকুর সেও ছড়া লেখে, এমন মন্তব্যও আমাদের কানে এসেছে। যারা বলেছেন তারা তো জানি না তাদের কতজন মানুষ চেনেন। যেখানে বাঙালি, শুধু পশ্চিমবঙ্গ নয় বা বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে বাঙালি, যে বাঙালিরা একটু হলেও কবিতার চর্চা করেন, কবিতার খোঁজ রাখেন, যারা সমালোচনা করেছেন তাদের নাম তাদের কাছে পৌঁছয়নি, তারা কিন্তু ভবানীপ্রসাদ মজুমদারের নাম জানেন। এখন বাংলাটা ঠিক আসে না, খুব পপুলার ছড়া হয়েছে, কিন্তু এরকম অসংখ্য ছড়া। এবং আমি যেহেতু বিভিন্ন অনুষ্ঠানে আমায় যেতে হয় বিভিন্ন কাজের সূত্রে, আবৃত্তির অনুষ্ঠান, ছড়ার অনুষ্ঠান, এমন কোন অনুষ্ঠান আমি দেখিনি যেখানে ভবানীপ্রসাদ মজুমদারের ছড়া আবৃত্তি হয় না। শুধুমাত্র ছড়া লিখে এই জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন। আর যারা সমালোচনা করেন তাদের বিরুদ্ধে তো মোক্ষম জবাব হতে পারে 1988 সালের 2রা এপ্রিল অবনমহলে সুকুমার রায়ের জন্ম শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে তার গলায় পিতার নামাঙ্কিত পুরস্কার স্বর্ণ পদক পরিয়ে দিয়েছিলেন বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। এর থেকে বড় স্বীকৃতি আর কি হতে পারে? শতবার্ষিকী একজন মানুষের জীবনে একবারই আসে। সেই মানে এই যে সুকুমার রায়ের যোগ্য উত্তরসূরিকে চিনেছিলেন কিন্তু সেই 6 ফুট 6 ইঞ্চির মানুষটি, যিনি পথের পাঁচালী বানিয়েছেন, যিনি গোপীগাইন বাঘাবাইন বানিয়েছেন। ফলে কে কি বললেন তাতে কিচ্ছু যায় আসে না। যতদিন আমি একটা লেখা লিখছি, সেটা বেরোবে একটি দৈনিকে, লিখতে লিখতে আমার একটা কথাই শুধু মনে হয়েছে যে চলে গেছেন বলেই আমরা সভা সমিতি করছি বা তাকে স্মরণ করছি তা নয়। তিনি কিন্তু প্রতিদিনে আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে থাকবেন। কারণ আমার বাড়ির যে বাচ্চাটি, তার পাঠ্য বইতে ভবানীপ্রসাদ মজুমদার। আমার বাড়ির যে ছোট মেয়েটি যে আবৃত্তি শিখবে আগামী দিনে, তাকেও কিন্তু ভবানীপ্রসাদ মজুমদার পড়তে হবে। এইভাবেই উনি থেকে যাবেন যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলা ছড়া থাকবে, ততদিন থাকবেন ভবানীপ্রসাদ মজুমদার। ঠিক যেভাবে আছেন রবীন্দ্রনাথ, যেভাবে আছেন সুকুমার রায়, যেভাবে আছেন অন্নদা শঙ্কর রায়, তাদের মতোই ভবানীপ্রসাদ মজুমদার থেকে যাবেন। তাকে আমার প্রণাম। আমরা শুধু একটা কথাই বলতে পারি যে বাংলা ছড়ার একটা খুব কঠিন সময় মধ্য দিয়ে বাংলা ছড়া যাচ্ছে। আমরা কয়েক বছর আগে অপূর্ব দত্তকে হারিয়েছি। সরল জেঠু চলে গেলেন আমাদের ছেড়ে, তার বয়স হয়েছিল। দীপদা চলে গেলেন কিছুদিন আগে। আমরা ভবানীপ্রসাদ মজুমদারকেও হারালাম। এই যে স্টলওয়ার্ড ছড়া লিখিয়ে যারা ছড়ার জগতের মানুষ, ফলে আস্তে আস্তে ছড়ার জগৎটা কিন্তু প্রায় শূন্য হতে চলেছে। শূন্য, কিন্তু নতুনরা অবশ্যই আসছেন। আমরা এইটা কি করতে পারি না? আমরা যারা আছি, আমাদের মধ্যে যারা প্রবীণ আছেন, আমরা সবাইকে নিয়ে একটু বেঁধে বেঁধে থাকি। এই সমালোচনা, ঈর্ষা করে কিছু হয় না। আসল কাজ কলম। তুমি যদি লেখো, কেউ তোমায় আটকাতে পারবে না। ফলে আমরা সবাই সবার কথা ভাবি, সবাই সবার কথা চিন্তা করি, সবাই সবার খোঁজ রাখি, তবেই আমাদের সকলের মঙ্গল হবে। ভবানীপ্রসাদ মজুমদারকে আমি আগেও, তার প্রতি আমার শ্রদ্ধা
আলাদা করে বলার কিছু নেই। যতদিন আমি থাকবো তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে, আশা করি আপনাদেরও তাই। প্রণাম। নমস্কার। প্রথমে আমি আমার বিনম্র প্রণাম জানাই কবিকে। যে কথাটা অংশুমানদা বললেন, এটা আমার প্রতি মুহূর্তে মনে হয় কলকাতা এবং জেলার সর্বত্র জুড়ে প্রতিদিনই অনেক অসংখ্য ভবানীদার ছড়া আবৃত্তি হয়। আবৃত্তি শিল্পীদের মনে তিনি অমর, এই একটা বিশাল পাওয়া ওনার। বেশিরভাগ অনুষ্ঠান যেগুলো মঞ্চে হয় রবীন্দ্র সদন চত্বর বা বিভিন্ন জায়গায়, যেখানে আমরা যাই নিয়মিত, কোনোদিন এমন হয় না যে ভবানীদার ছড়া হয় না, ছড়া বা কবিতা। তো এর মধ্যেই তিনি বেঁচে থাকবেন। আমি ভবানী প্রসাদ মজুমদারের একটি ছড়া কবিতা বলছি। দুর্গা যাবেন বাপের বাড়ি। দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? লক্ষ্মী সুরো গনসাকে তো কোমর বেঁধেছে। ময়ূর পেঁচা হাঁস ও ময়ূর ওরাও সাথে যাবে। 5-6টা দিন তাক দিন মজা করেই খাবে। বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে, বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে। হলেও ভঙ্গ ওদেশ বঙ্গ, দারুণ রঙ্গ ভরা। চপরোল ফ্রাই চাউ মোগলাই, চপরোল ফ্রাই চাউ মোগলাই, সাত কি পাগল পাড়া। চিকেন মাটন বিরিয়ানি, হাউ ফানি হাউ লাভলি। কাবাব কোরমা পোলাও, ফুচকা আলু কাবলি। বোদে গজা গুঞ্জিয়া আর সরভাজা সর পুরিয়া। রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া। পায়েস খাবো আয়েস করেই, মিহিদানা চমচম। দই দানাদার দরবেশো বেশ, খাবো সবাই কম কম। দুর্গা দেবী বললে পেটুক স্বভাব তোদের মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনে জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস, চোখের জলে নাকের জলে সব করে হাঁসফাঁস। মা বললেন যাবি যাবি, থামা কান্নার সুর রে। চেঁচায় সবাই থ্যাংক ইউ মম, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। শ্রদ্ধেয় কবির একটা কবিতা আবৃত্তি করছি। কবি ভবানী প্রসাদ মজুমদারের মিঠে করা শ্রেষ্ঠ ছড়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া। ভালো লাগে ফুল পাখি লতা পাতা ঘাস, ভালো লাগে শরতের দুধসাদ আকাশ। ভালো লাগে আকাশের রং নীল নীল, পাহাড় সাগর নদী খুশি ঝিলমিল। ভালো লাগে ছোটাছুটি খেলা লুকোচুরি, স্থলে লাগে লুডো জুডো ডাঙ্গুলি ঘুড়ি। ভালো লাগে আমজাম কলা লেবু তাল, চাউমিন বিরিয়ানি খেতে ঝাল ঝাল। ভালো লাগে শীতকালে রোদে ঝিকমিক, দল বেঁধে আউটিং ফিস্ট পিকনিক। ভালো লাগে সন্দেশ তিলে খাজা তাজা, বর্ষাতে খিচুড়ি সাথে ডিম ভাজা। ভালো লাগে নাচ গান মজা খুশি হাসি, বাবা কাকা মামা দাদা দিদি পিসি মাসি। সবচেয়ে ভালো লাগে বলো দেখি কাকে? সবচেয়ে ভালো লাগে মাকে, মাকে, মাকে। প্রতি বছর পুজো সংখ্যার আলোর ফুলকি খুললেই এক পরিচিত দৃশ্য পাতা জুড়ে দীর্ঘ ছড়া। না ছিল কোনো মিলের কোনো অমিল ছিল সেখানে, না ছিল ছন্দের কোনো খাদ। নাম তার ভবানী প্রসাদ। আজকে ভবানীদাকে শ্রদ্ধা জানিয়ে একটি ছোটর হাতে বড়র পাতে, দিন বলো বা সন্ধ্যা রাতে, মুখে মুখে ঘুরছে ছড়া। হাসির ঘরা মজাদার, মানুষটি তো কেউ নয় আর ভবানী প্রসাদ মজুমদার। ছড়ার মাঝেই গল্প রাশি, দেখা হলেই ফুটতো হাসি। কলম থেকে ঝরতো মণি মুক্ত অনর্গল, পাতায় পাতায় থাকতো ভরা নানান স্বাদের ফল। কচি কাঁচা সবার মাঝে ছিলেন তিনি সকাল সাঁঝে, নানান সভায় আসন পাতা বাইরে ও অন্দরে। তার নামে এক জ্বলবে দিয়া সব বাঙালির ঘরে। ভবানীদের সাথে সত্যি কথা বলতে আপনারা যেমন স্মৃতিচারণ করলেন, একবার ওই আমরা তিনজনে গেছিলাম এইটুকু। আর 2003 সালে ধুবুলিয়ায় উনি গেছিলেন বিচারক হয়ে, শ্যামাপ্রসাদ ঘোষ নিয়ে গেছিলেন। ট্রেনটা লেট, উনি স্টেশনে আছেন, আমাকে শ্যামাবাবু ডাকলেন। আমার তো স্টেশনের কাছেই বাড়ি,
তা আমি বললাম আপনার লেখা পড়ি গণশক্তিতে, তখন আমি লিখতে শুরু করেছি। এই যে আপনার মানে আমি কত ছোট, মানে প্রথম পরিচিতিতে কিন্তু উনি কাউকে তুমি বলতেন না। হ্যাঁ, এইটা একটা দিক। আরেকটা প্রাপ্তি হচ্ছে যে ছড়ার যে আমাদের কর্মশালা হলো, উনি খুব অসুস্থ অবস্থায় এসেছিলেন। হ্যাঁ, তা ধরে নিয়ে গেছে। আর আমি কখনোই এইরকমই সাংগঠনিক কাজে ব্যস্ত থাকি। তা ভবানীদাস ব্যক্তিগত সান্নিধ্য যতটা পরিচয় আমার না হোক, লেখার সাথে আমি কিন্তু পরিচিত ছিলাম। আর একটা প্রশংসা করেছিল সেদিন ওই স্টেশনে, যে তোমরা খুব ভালো কাজ করেছিল, যেটা আজকে শিশু কিশোর উৎসব, যেটা আজকে আমরা অনেকেই ব্যর্থ। আনসারদার এবং রাসবিহারদার মাথা থেকেই বেরিয়েছিল বিষয়টা। আনসারদা তখন এখানে ছিলেন, তখন আমরা, কারণ ওইটা ভবানীদা যেহেতু ওই নন্দন চত্বরে ছবির কথা উঠলো, আনসারদা আমরা দিনের পর দিন বুদ্ধদেব বাবুর ঘরে গেছি আমরা উৎসবটা করব বলে। তখন অনুনয় চট্টোপাধ্যায় বা বুদ্ধদেব বাবু এরা ছিলেন, এরা ডেকে বললেন যে আপনারা একটা, আমরা সরকার যাতে করতে পারে একটা পরিকল্পনা ছকে দিন। তারপরেই 2001 সালে সম্ভবত এই উৎসবটা হয়। এবং ভবানীদা তো আমাদের প্রাক্তন সভাপতি ছিলেন। হ্যাঁ, সব থেকে বড় কথা যেটা বলবো, তার দৃঢ়তা এবং মাথা নত না করা সময়ের কাছে, যে ভালো মানুষ ছিলেন, সেইটাকেও যেন আমরা আমাদের মধ্যে, আমাদের প্রতিদিনের জীবন চর্চায়, তার লেখার থেকেও এটাকে নিয়ে আসি। আজকে তো কবিকুল, শিল্পীকুল সব রাজার প্রসাদ পেয়ে তৃপ্ত, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই কথা বলবো।